নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের সংবাদে। সিপিআইএম এবং বামফ্রন্ট সম্প্রতি মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের মূল উদ্দেশ্য রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করে এক অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য। তাই তারা সংকীর্ণ রাজনৈতিক করে মিথ্যার আশ্রয় নিয়ে চলছে। বারবার অভিযোগ তুলছে রাজ্যে কাজ নেই, খাবার নেই। মিথ্যা চরমে পৌঁছে অন্ধ ধৃতরাষ্ট্রে আছে সিপিআইএম। তারা জানে না রাজ্যের যুবকরা স্বনির্ভর হতে কি কি কাজ করছে, সুতরাং মিথ্যার উপর ভর করে অন্ধ ধৃতরাষ্ট্রে আছে তারা। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি আরো বলেন, কংগ্রেস জনবর্জিত এবং সিপিআইএম মানুষ থেকে গণবর্জিত। তাই মানুষ যাতে তাদের বিভ্রান্তের ফাঁদে পা না দেয় তার জন্য আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নেতা তাপস মজুমদার। সমস্ত বিষয়গুলিকে মানুষের সামনে বিভ্রান্তিমূলকভাবে অপপ্রচারের জন্য তুলে ধরেছিল। কিছু কিছু জায়গায় ওনারা রেপুটেশন প্রদান করেছেন, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য একরকম কথা বলেছেন আর ডেপুটেশনে আরেক রকম বিষয় উল্লেখ করছেন। এটা স্পষ্টভাবে প্রমাণ করে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটা আচরণ, রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, রাজ্য সরকারের প্রতি সরকারের সদর্থক যে কাজকর্ম রয়েছে, ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের উন্নয়নের জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সময় নির্ধারিতভাবে কাজ করে চলেছেন, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সংকীর্ণতাকে পাথেয় করে মিথ্যার চরম বেশাতে করছে। কোথাও এখনো পর্যন্ত ওনারা দেখাতে পারেননি ত্রিপুরায় কোথাও কাজ নেই, কোথাও খাদ্যের অভাব আছে, অথচ সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন একবার করে আওড়ে যান ত্রিপুরাতে কাজ নাই, খাদ্য নাই। যেটা ওদের চিরাচরিত স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের বাইরে এরা বেরিয়ে আসতে পারছেন না। কারণ আমরা আবারও বলি, তারা অন্ধ ধৃতরাষ্ট্র, অন্ধকারে যেমন থাকে সেটাই হচ্ছে সিপিএম, সেটাই হচ্ছে বামফ্রন্ট। কারণ তারা জানেই না রাজ্যবাসী। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গভীর উৎকণ্ঠায় দিন যাপন করছেন পেকুছড়ার উদ্বাস্তুরা। খাদ্য সামগ্রী সহ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন পেকুছড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বন দপ্তরের সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নেওয়া উদ্বাস্তু বাঙালি পরিবারগুলোর ৬ দিন অতিবাহিত হলেও তাদের স্থায়ীভাবে পুনর্বাসন কিংবা উচ্ছেদের বিষয়ে বন দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন সকলে নীরব ভূমিকা পালন করছেন। সংরক্ষিত বনাঞ্চল দখলের পর থেকে জেলা, মহকুমা ও পুলিশ প্রশাসনের তাবর তাবর আধিকারিকরা ওই এলাকায় ঝটিকা সফর করলেও কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি। উল্লেখ্য, গত শনিবার থেকে কাঞ্চনপুর মহকুমার লালচুরি, জয়শ্রী, বড় হলদি, সুভাষনগর, দস্তা ইত্যাদি এলাকা থেকে ধাপে ধাপে মোট ৮০টি পরিবার এখন পর্যন্ত পেকুছড়া সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে তাঁবু বানিয়ে দিনরাত কাটাচ্ছেন তারা। দেখা দিয়েছে পানীয় জল ও খাদ্য সামগ্রীর তীব্র সংকট। অবশ্য বিভিন্ন সামাজিক সংস্থা খাদ্য সামগ্রী দিয়ে উদ্বাস্তুদের সাহায্য সহযোগিতা করছেন। এদিকে বুধবার বন দপ্তরের পিসিসিএফ কে শেট্টি পেকুছড়া উদ্বাস্তুদের দখল করা বনভূমি পরিদর্শনে আসেন। এদিন পরিদর্শন করলেও স্থায়ী সমাধানের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি পিসিসিএস। বিগত ৬ দিন থেকে এইভাবে থাকতে গিয়ে দেখা গিয়েছে পানীয় জল, খাদ্য সামগ্রী সহ ওষুধপত্রের অভাব। পাশের নদীর বিষাক্ত জল তাদের একমাত্র ভরসা। সাথে মশার দাপটে অসুস্থ হবার উপক্রম অনেকেরই। এখন পর্যন্ত উত্তর জেলা কিংবা পানিসাগর মহকুমা প্রশাসনের তরফে কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি বলে জানান ভূমিহীনরা। উপরন্তু তাদের না খাইয়ে মারতে যাতায়াতের রাস্তাটি পাকা খুঁটি পুঁতে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
তাই উদ্বাস্তু বাঙালি পরিবারগুলো বন দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সাথে সবকা সাথ সবকা বিকাশের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেছেন উদ্বাস্তু বাঙালি পরিবারগুলো। ৮০টি বাঙালি উদ্বাস্তু পরিবারের পাশে কি দাঁড়াবে রাজ্য সরকার, সেটাই এখন দেখার বিষয়। কোন জায়গা থেকে? দশদা আছে, আনন্দবাজার আছে, কাঞ্চনপুর আছে, বিভিন্ন জায়গার আছে, মানে উত্তর ত্রিপুরার আর সকল। কেন আইছেন? তো বাড়িঘর নাই, কেউ বাড়িঘর নাই, কেউ আইসে ওই শরণার্থী তাপেল খাইয়া আইছে, বাড়িঘর ছাড়িয়ে আইছে। তখন তারা কিতা করবো? তখন শুনছে এইখানের মধ্যে মানে জায়গা পাওয়া যাইব, কিছু জায়গা আছে, ওইটার লেগে সবাই মানে আইছে আর এখানে আজকে শনিবার থেকে মানে আছি আমরা। প্রশাসন থেকে কেউ আয় কথা কইছে আপনাদের সঙ্গে? এমনি তো কথা কইছে। কি কয় তারা? তারা কি থাকতে দিব কইছে আপনারা? তারা যাওয়ার কি লাগে কইতাছেন? এবার কোনো ভয় ভীতি দেখাইছে? ভয় ভিত্তিক তো এমনি দেখাইতেছে, ওই রাস্তা আটকাইতেছে, এই করতেছে, সেই করতেছে, অনেক কিছু করতেছে তারা। কোন শরণার্থী তাপালে আইছেন আপনারা? ওই মিজোরামের যে শরণার্থী ৯৩ সালে না ৯৫ সালে যে আইছিল। এরা কি করে? এরা কি করে আপনাদের? এরা তো ওই তো আপনি গরু পালতে পারবেন না, ঘরে থেকে গিয়া গরু নিয়ে গিয়া পুকুরে মাছ পালাইছেন, মাছ নিয়ে গিয়া মানুষের মাইজুর করে, দিনের বেলা আগুন জ্বালাইছে, এরকম বিভিন্ন চাপেল করছে। ওই যন্ত্রণায় তো এই সাইড চাইয়া মানুষ কেউ কাঞ্চনপুর, কেউ পানিসাগর, যে যেখানে পাচ্ছে আইছে। শরণার্থী দিয়ে আইছে ২০০০ সালে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। শান্তন টিভি। বৃহস্পতিবার দুপুরে উদয়পুর থানার পুলিশ অভিযান চালালো আগরতলা সাব্রুম জাতীয় সড়ক সংলগ্ন শ্রীদুর্গা হোটেল অ্যান্ড গেস্ট হাউসে। এই হোটেল অ্যান্ড গেস্ট হাউসে মধুচক্রের আসর বসতো বলে অভিযোগ ছিল পুলিশের কাছে, আর পুলিশ এই অভিযোগ মূলেই এখানে অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে পুলিশ হোটেলের রেজিস্ট্রার খতিয়ে দেখে, আটক করে সাব্রুমের এক যুবককে একটি মহিলাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে হোটেলের মালিককে। এই হোটেলটি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের অনেকটা কাছাকাছি হওয়ায় হোটেলে এই ধরনের ব্যবসা পরিবেশকে বিষায়িত করেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। এখন যদি আপনি বৈধভাবে করেন, আপনার সমস্যা কি? আপনি বলছেন পুলিশকে টাকা দিচ্ছেন, আপনি যদি বৈধভাবে কাজ করেন তাহলে পুলিশ সাংবাদিককে টাকা কেন দেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি বৈধভাবে কাজ এখানে করেন তো আপনি কাউকে টাকা কেন দেবেন? পুলিশকে, সাংবাদিকের টাকাটা কেন আপনি দেবেন? আচ্ছা, কে টাকা নিয়েছে তাহলে? না না, শুনেন, তুমি টাকা কেন দিছো? আচ্ছা, আপনার হোটেল থেকে তো আগেও এরকম ঘটনা হয়েছে, ৩-৪ ধরে লয়ে গেছিল। আপনার কে ছিল এই হোটেলটাই তো? কে আসছিল তখন? কিন্তু এখন তো মালিক কে ছিল? অনেক মানুষ অভিযোগ করছে আপনার হোটেলের আশপাশের মানুষ অভিযোগ করছে এখানে অবৈধ কাজ হয়। অসম্ভব। হ্যাঁ, এই যে মহিলাটা আসলো, মহিলাটাকে আপনি বাইর করছেন কে? মহিলা যখন তারা আইছে রুম নিতে বইলা তোমরা হইছে দেখিয়া তার কাছে কারা গেছে? তোমরা নিয়ে গেছে, আমরা দেখছিলাম, না সামনে দিয়ে গেছে। আধার কার্ড আই কার্ড কোন সময় দিয়েছেন আপনি? তারা আধার কার্ডে মাত্র রুম বুক করতে আছে, তোমরা যখন আইছো তারা কই আসছিল তখন? না না, এখানে ছিল না না, তারা যখন হইছিল আগে ভিডিও লাগছে না না, ভিডিও লাগছে, দেখো আমাদের জায়গা ভিডিও লাগছে, আধার রুম দিলাম। কতদিন ধরে ব্যবসা করেন? এদিকে এই ধরনের ব্যবসা কত, এদিকে যারা আছে ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ীরা সবাই অভিযোগ করতেছে, না 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 না, আপনি কি পুলিশের কাছে ইনফরমেশন দেন যে কে কে আপনার হোটেলে থাকছে নিয়মিত? দেহ ব্যবসার রমরমা চলছে না? প্রায় হোটেলে তো আধার কার্ড তো আপনি দেখান না, আপনার সমস্যা কি? আপনি সাংবাদিক তাহলে
নাবালিকাকে বিয়ে করার অপরাধে খোয়াই মহিলা থানার পুলিশ রাজস্থান থেকে অভিযুক্তদের আটক করে, পাশাপাশি নাবালিকাকে উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে খোয়াই মহিলা থানার পুলিশ রাজস্থান থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে খোয়াই নিয়ে আসে। এই বিষয়ে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার জানান, খোয়াই থানাধীন সিঙ্গিছড়া তাঁতিপাড়ার একটি নাবালিকা মেয়ে গত 9 মাস আগে তার বড় বোনের বাড়ি রাজস্থানের জয়পুরে বেড়াতে গিয়েছিল। সেখানে যাওয়ার পর বেশ কয়েক মাস হয়ে গেল মেয়েটি যখন বাড়ি ফিরছিল না, তখন নাবালিকা মেয়েটির পরিবারের সন্দেহ। যদিও নাবালিকা মেয়েটি তার পরিবারের সাথে ফোনে কথা বলতো বলেও জানায় পুলিশ, এবং কিছুদিন আগে মেয়েটি জানায় যে সে বিয়ে করেছে। নাবালিকা মেয়ের পরিবারের লোক বিষয়টিকে মেনে নিতে পারেনি, কারণ মেয়েটি ছিল নাবালিকা। সেই পরিপ্রেক্ষিতে চলতি মাসের 6 মে নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে খোয়াই মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ একটি দল গঠন করে এবং তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা এসআই চম্পা দাস সহ একটি দলকে এই দলটি 7 মে রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখান থেকে রাজস্থান পুলিশের সহায়তায় খোয়াই মহিলা থানার পুলিশের দলটি মেয়েটিকে উদ্ধার করে। পাশাপাশি নাবালিকা মেয়েটিকে বিয়ে করার অপরাধে রাজস্থানের জয়পুরের খেরিমিলাং গাঁওয়ের বাসিন্দা গোপাল লাল চৌধুরীর ছেলে অশোক কুমার চৌধুরীকেও গ্রেপ্তার করে খোয়াই নিয়ে আসে পুলিশ বলে জানান পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার। শেষে নাবালিকা মেয়েটিকে বিয়ে করার অপরাধে রাজস্থানের বাসিন্দা অশোক কুমার চৌধুরীর বিরুদ্ধে খোয়াই থানায় একটি মামলা লিপিবদ্ধ হয়। 6 তারিখ we have received the complaint about a minor সিঙ্গিছড়া থেকে মিসিং। প্যারেন্টস এসে কমপ্লেন দেয়, তো অ্যাকর্ডিংলি আন্ডার দি গাইডেন্স অফ এসপি খোয়াই আমরা একটা টিম ফর্ম করি। আমরা ইনভেস্টিগেশনে জানতে পারি, প্রাইমারি ইনভেস্টিগেশনে, যে মাইনর ইজ রিসাইডিং ইন রাজস্থান। তো আমরা একটা টিম ফর্ম করি, টিম হেডেড বাই উমেন সাব ইন্সপেক্টর চম্পা দাস অ্যান্ড 4 আদার স্টাফস। আমরা অ্যাকর্ডিংলি রাজস্থান যাই জয়পুরে। ওইখান থেকে ফার্দার ইনভেস্টিগেশনে জানা হয় যে জয়পুরের একটা জায়গায় মেয়েটা আছে। তো উই হ্যাভ রিকভার্ড দ্য গার্ল অ্যালং উইথ দ্য ক্যাপটিভেটেড। আমরা ওনাকে অ্যারেস্ট করে কালকে রাত্রি খোয়াই নিয়ে আসি। আজকে অ্যারাউন্ড আফটারনুনে আমরা খোয়াই কোর্টে প্রডিউস করি। ফার্দার ইনভেস্টিগেশন চলছে অ্যান্ড আফটার ইনভেস্টিগেশন উইল মেক দ্য ডিটেইলস। শান্তন টিভি। বন দপ্তরের কর্মীদের গাফিলতির জন্য বন্য দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। বন্য দাঁতাল হাতির দল বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব চালায়। হাতির দল তছনছ করে দেয় কৃষিক্ষেত। বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকার বন্য দাঁতাল হাতির দল প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব চালায়। তাণ্ডব চালিয়ে হাতির দল ভেঙে তছনছ করে দেয় এলাকার কৃষিক্ষেত। কৃষিক্ষেতে এই হাতির তাণ্ডবে সর্বশান্ত একাধিক কৃষক। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ বনাঞ্চলগুলিতে থাকা বন্য দাঁতাল হাতির দল ঠেকাতে তেলিয়ামুড়া বন দপ্তরের একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরেও সাধারণ মানুষজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানায়, যখন এলাকায় বন্য দাঁতাল হাতির দল আক্রমণ সংগঠিত করে সেই সময় বন দপ্তরের কর্তাবাবুদের টিকির নাগালটুকুও পাওয়া যায় না। হাতির দল যদি রাতে আক্রমণ সংগঠিত করে, পরদিন সকালেও বনবাবুদের ছায়া পর্যন্ত ঘটনাস্থলের আশেপাশে দেখা যায় না। একদিকে বন্য দাঁতাল হাতির তাণ্ডব, অন্যদিকে বন দপ্তরের অকর্মণ্য ভূমিকায় সাধারণ মানুষজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, সরকার যেন বন্য দাঁতাল হাতির আক্রমণের এই সমস্যার সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে এবং তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা বাড়িও গতকালকে 5টা হাতি আইসিরা আমার কয়েক ঝিঙাতে, তারপরে তারপর সব প্রশ্ন হসপিটাল এসে ওখানে আমরা চিন্তা করতে পারি। আমরা কেন্দ্র বাসে সরকার কোনো পদ্ধতি নেয় না। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতির পরিমাণ না, আমার তারপর ঝেঙ্গা অনেক কিছু নষ্ট হয়েছে। তো 50-60 হাজার টাকা ক্ষতি হয়েছে আমার
তারপর কেটে চাঙ্গা আছে অনেক কিছু ক্ষতি কালকে কোন সময় ছিল দাদি ধরেন না সন্ধ্যা রাত্রে হয়েছে তখন বন দপ্তরের কেউ আসছিল না কোনো তারা আয় না খবর দিছিলেন না খবর তো আমরা তো কইতে পারি না আমরা তো বাড়ি করতে পরশু দিন আইসে কালকে আইসে কয়টা আইছিল 5-7টা আমার ওই একটা করলা খেতা সেইটারও তখন ছিঁড়ে লেগেছে এই সরার থেকে উঠে থেকে আমার এই একটা প্রতি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ করলা এই কার্টুন কেটে ছড়া এরিয়া পরে আমার বাড়ি তেলিয়ামুড়া অফিস টিল্লা বাড়ি আমি এনে 1.5 বিঘাতে আপনার ঝিঙা ক্ষেত করছি এই করার মৌসুমের মধ্যে কোনো মতে জল টল দিয়ে কান্দে বারে জলে কলসিতে দিয়ে এইভাবে গাছটি টিকে রাখছি কালকে না আজকে 3 দিন যাবত রেগুলার আইতেছে গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার ঝিঙা ক্ষেত পুরা তছনছ করে লাইছে হ্যাঁ তারপরে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে আছে দেখেন কোনো কিচ্ছু নাই শেষ আমার পুরা সর্বশেষ শেষ টোটাল এখানে টাকার হিসাব যদি ধরেন আপনার টোটাল ধরেন আমরা আমার এই 3টা প্লটে মিললা প্রায় 36,000 থেকে 40,000 টাকা। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। সান্দন টিভি। শুক্রবার রামনগর 4 নম্বর রোডের শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সঙ্গে উপস্থিত থাকলেন মসজিদের ইমাম, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বৃহস্পতিবার প্রদর্শন করেন মেয়র দীপক মজুমদার। আমাদের একটা পরম্পরা সম্পৃক্তি আছে, আমরা এটা ধরে রেখেছি বহু বছর ধরে, এটাকে আরও সুদৃঢ় করা হবে রক্তদানের মাধ্যমে। এটার বিশেষত হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় 150-র উপরে সংখ্যালঘু ভাই বোনরা রক্তদান করবে। তো এটা একটা বিশেষ দিক, এই রামনগরে এটা প্রথম হতে যাচ্ছে। তো আমি যারা উদ্যোক্তা তাদেরকে, এই কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে আগামীকালকে প্রচুর সংখ্যক রক্তদাতারা এলেন, এসে রক্তদান করবেন এবং এটা সফল হবে। সার্বিকভাবে এই এলাকার সমস্ত অংশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই অংশগ্রহণ করব। এটা একটা নতুন দিক হবে, এই রাজ্যের কাছে একটা দৃষ্টান্ত হবে এবং রামনগরবাসীর কাছে একটা নতুন প্রাপ্তি হবে। আমি বলবো যে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এখানে রামনগর সেবা মন্দিরে তারাও আমাদেরকে সহযোগিতা করছেন এই কমিটিকে, উভয় মিলেই যে জায়গাকে সমন্বয়। 2 নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয় গত 26 এপ্রিল। ধলাই জেলার কমলপুর মহকুমায় রয়েছে 2টি বিধানসভা কেন্দ্র। 45 কমলপুর এবং 46 সুরমা এই 2টি বিধানসভা কেন্দ্রে গণদেবতাদের রায়বন্দি ইভিএমগুলো রয়েছে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে থাকা 2টি স্ট্রং রুমে। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে ইভিএমগুলো। এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন 2টি কমলপুর বিধানসভা কেন্দ্রের এআরও তথা কমলপুর মহকুমা শাসক লালরিং নেতা টালং। তিনি বলেন, সেখানে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে নজর রাখা হয়েছে, পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। আপনারা জানেন 26 তারিখে ভোট নেওয়া হচ্ছে, তো যা নিয়ম নীতি অ্যাজ পার আমাদের এসিআই গাইডলাইন যা আছে সেভাবে আমরা করতেছি। আমাদের সিকিউরিটি আছে, সিআরপিএফ, আমাদের টিএসআর আছে, বাইরে পুলিশ বাহিনী আছে, আমাদের 3 টায়ার সিকিউরিটি স্ট্রং, আমাদের সিসিটিভি ফাংশনাল আছে, আমাদের পাওয়ারের ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা আমাদের জন্য রেডি আছে। কড়া নিরাপত্তার মধ্যে একদম স্ট্রিক্ট একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের স্ট্রং রুম আছে। তো অ্যাজ পার গাইডলাইন যা যা নিয়ম আছে সেটা আমরা ফুলফিল করে আমাদের স্ট্রং রুম আছে, সিসিটিভি থেকে শুরু করে আমাদের পাওয়ার ব্যাকআপ, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সব কিছু। মহিলার সর্বস্ব নিয়ে গেল চোর, কান্নায় ভেঙে পড়েন যাত্রাপুর থানার উত্তর মহেশপুরের শেফালি বণিক। উত্তর মহেশপুর শেফালি বণিকের স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা চুরি হয়ে যায়। অসহায় মহিলা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। সুষ্ঠু তদন্ত দাবি জানিয়ে প্রকৃত দোষীকে চিহ্নিত করার জন্য দাবি জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে। তার কারণ, প্রয়াত শ্রীরাম
ইসলাম বণিকের স্ত্রী শেফালি বণিক, পেশা ছোট্ট একটি চা দোকান মাত্র। বুধবার মহিলা অন্যান্য দিনের মতো বিকেল বেলায়ও দোকানে যায়, ঘরে দরজা জানালা তালা দিয়ে দোকান থেকে রাত 8টায় বাড়িতে আসে। তারপর রাতের বেলা পুকুরে জল আনতে যায়, সেখান থেকে ফিরে এসে দেখে চুরি হয়েছে। তারপর মহিলা স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ একটা মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। আরে আমি তো তোমার তো পুকুরে থাই বা দোকান থাই তো কোনো বাইর থাই না, তো জিনিসটি মধ্যে রাখছি একটা জালি আছে, জালির মধ্যে স্বর্ণের একটা ছোট্ট বণিকের দোকানতে কেস দেয় না, এই কেসটার ভিতরে হাটটাও রাখছি, টেয়ারি জালির মধ্যে রাখছি, রাখি এই ডিব্বাটার মধ্যে ঢুকাইছি, আবার গাড়ি এই ডিব্বাটা ঢুকাইছি জায়গাটা ঢুকাইয়া। তো আমি এমনি ওই সুকেশের কোনাটার ভিতরে একের অন্ধের কোনাটার ভিতরে রেখে দিচ্ছি ঠেলিয়া, বুঝলি রেখে দিয়ে ওই সুকেশটা তুমি লাগাই পারি না, এমনি লাগাই না থাকে, মুস্তাই না থাকে, মানে এমনি খোলা থাকে না, এমনি লাগাই নি থাকে। তো আমি তারা দিতে পারি না, আমি লাগাই পারি না। তো চাবিটা দুয়ারটার এনে টান দিয়ে আমি পুকুরে গেছি কালকে বা পরশুর মধ্যে, বুঝলি বুধবার মঙ্গলবারে আর কালকে মধ্যে এই ঘটনাটা হয়েছে, বুঝলি পুকুরে গেছি বুধ এই ফাঁকে আইয়া, তো এই সুকেশটা এনে মস্ত দিয়ে খুললিয়া এই লইয়া গেছে। আমরা টের পাইছেন কেমনে? টের পাইছি কালকা যেন আমার একজনে 300 টাকা দিছে মাসকা বাড়ি, আমি তো কালকে আর বাজার যাইতাম না, টিয়াটা এটা বিকতে আবার থুয়ে রাখি, আমি দোকানে যাই 1 টাকা 2 টাকা ওইটা যাইটা বিকতে থুয়ে রাখি। আপনার কি দোকান আছে? চার দোকান। চার দোকান? আমার ছেলে মেয়ে নাই? না। স্বামীও নাই? না। একাই? হ্যাঁ। পানিসাগর মহকুমাধীন পেকুছড়া বন দপ্তরের অধীন 83 পরিবারকে দেখতে গেলেন আমরা বাঙালির পক্ষ থেকে এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার এই 83 পরিবারকে পানীয় জলের এবং খাদ্যের অভাব যোগান দিতে আমরা বাঙালির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন। গত শনিবার থেকে এখানে আসা শুরু হয়েছে কাঞ্চনপুর মহকুমার লালছড়ি, জয়শ্রী, বড়হলদি, সুভাষনগর, দশদা এলাকা থেকে মোট 83টি পরিবার এখন পর্যন্ত পেকুছড়াতে বন দপ্তরের অধীন জায়গায় অবস্থান করছে। জয়শ্রী, লালছড়ি, বড়হলদি, সুভাষনগর, দশদা প্রভৃতি এলাকায় বন দপ্তরের জায়গার উপর এদের অবস্থান ছিল। তারা নাকি শুনতে পেয়েছেন পেকুছড়াতে তাদেরকে বন দপ্তরের পক্ষ থেকে প্রতি পরিবারকে নির্দিষ্ট জায়গা দখলদারি হিসেবে পাট্টা দেওয়া হবে। তাই বিভিন্ন জায়গা ছেড়ে বন জঙ্গলে যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্যের প্রকৃত অবস্থান নেই, সেখানে তারা এসে বসবাস করতে শুরু করেছে। বন দপ্তরের উচ্চ আধিকারিকরা এলাকা পরিদর্শনে যায়, কিন্তু এই 83 পরিবারকে কোনো ধরনের পানীয় জল ও খাদ্যের ব্যবস্থা করেননি। খোলা আকাশের নিচে নিজেদের তাঁবু নিজেরাই কাপড় দিয়ে বানিয়ে দিন রাত কাটাচ্ছেন বলে এলাকাবাসীর মন্তব্য। আমরা বাঙালির পক্ষ থেকে তাদের জন্য পানীয় জল এবং খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানান। রিজার্ভে আছি বর্তমানে, আমরা কোনো ডকুমেন্ট নাই, এর কারণে আমরা উদ্দেশ্য করে আইছি যে এখানে কোনো আমরা বাচ্চা কাচ্চা লইয়া থাকার মতো কোনো সুবিধা পাইনি, সরকার থেকে কোনো কাগজপত্র দেয়নি। আমরা কি কাগজ? মানে প্রপার্টির কাগজ? কাঞ্চনপুর কত বছর, কাঞ্চনপুর জয়শ্রী কত বছর ধরে আপনার? 50 বছর। এখানে যে আপনার প্রপার্টি কোনো ডকুমেন্ট গভর্নমেন্ট দিয়েছে কি? না, কিছু দিয়েছে না। এখানে কি ফরেস্ট ল্যান্ডেই আছেন? আছে ফরেস্ট ল্যান্ড। এখানে তো ফরেস্ট ল্যান্ডে আছেন, মানে এখানে আওয়ার কারণ কি তা আপনারা? আমরা শুনছি এখান থেকে কিছু কাগজ দিব বললিয়া এখানে এই উদ্দেশ্য আর কি। আমরা না, আপনারা শুনতে পাইছেন এখানে গভর্নমেন্ট এখানে ফরেস্ট ল্যান্ডে কিছু ফ্যামিলিরে কাগজ মানে তার প্রপার্টি দিব, এই লেনতে এই কারণে এখানে আজকে কতদিন ধরে আছেন? আমরা 2 দিন হয়েছে। 2 দিন হয়েছে। এখানে খাওয়া দাওয়া বা জলের সমস্যা কিছু আছে? এখান থেকে আমরা হেল্প করে না, শুধু আমরা হালকা রাত্রে খাইছি আর উক্ষণ খাইছি। জল টল কই থেকে পাইতাছে? জল থেকে আমরা নদী থেকে আনছি, জল সোলা থেকে, ওই সোলা থেকে আনছি। সোলার অবস্থা গিয়ে দেখুন কি অবস্থা, নোংরা করছে, খাইতেছি আমরা কিতা করবো। আপনারা আসার আগেও তো এখানে আরো অন্যান্য ফ্যামিলিরা আইছে, তারা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য প্লাস রাজ্য কমিটির সদস্য আছেন কয়েকজন। আমরা সংবাদ মাধ্যমের আপনাদের মাধ্যমে থেকে শুনতে পেলাম যে পেকুছড়াতে কিছু বাঙালিরা শরণার্থী হয়েছে এবং ফরেস্টে ওদেরকে কিছু নির্যাতন করেছিল, তার জন্য ওরা ঐক্যবদ্ধভাবে তারা এক জায়গায় তাঁবু বানিয়ে আছে। তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি চাইব, এরা তো মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। তারা যাতে ইমিডিয়েটলি তাদের খাদ্য এবং জল এবং একটা তাঁবু বা টিনের ঘর প্রাথমিকভাবে করে দেয়, তারপর সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ওরা যাতে ন্যায্য দাবিটা পায়, এর জন্য আমরা এখানে এসেছি আমরা বাঙালির পক্ষ থেকে।
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনা আহত এক যুবক। ঘটনা মেলাঘর ইন্দিরানগর এসবি স্কুল সংলগ্ন এলাকা। ঘটনার বিবরণে জানা যায় TR07A6354 নম্বরের একটি স্কুটি করে মেলাঘরের থানা সংলগ্ন এলাকার বিশ্বজিৎ মজুমদার নামে এক যুবক সোনামুড়া থেকে মেলাঘরের দিকে আসছিলেন। তখন মেলাঘর ইন্দিরানগর এসবি স্কুল সংলগ্ন এলাকায় আসে। তখন রাস্তার মোড় নিতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন। দুর্ঘটনার খবর পেয়ে মেলাঘর দমকল কর্মীরা এসে ঘটনাস্থল থেকে আহত বিশ্বজিৎ মজুমদারকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা গুরুতর হয়। প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মেলাঘর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। কোন জায়গাতে হয়েছে অ্যাক্সিডেন্ট? রামতলি স্কুল আছে না, ইংলিশ মিডিয়াম বাড়ির সামনে টার্নিং রাইট। কিসে আসছিল তুমি? সিঙ্গেল স্কুটি। স্কুটিতে আসছিল। কোনখান থেকে মানে আইতেছিল জানা গেছে? নাম কি জানা গেছে? নামটা এখন নামটা এখন বাড়ি কোন জায়গাতে জানা গেছে? বাড়ি এদিকে মেলা করে এদিকে মনে। কখন নাগাদ হয়েছে অ্যাক্সিডেন্টটা? এই তো 5 মিনিট শুরু করে। আচ্ছা আচ্ছা, ওই সিরিয়াস নেই মানে? সিরিয়াস। এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। জাস্ট এই মাত্রই ফায়ার সার্ভিস পেশেন্ট বিশ্বজিৎ মজুমদার ও একই ছিল। এখনই এই মাত্র আমি রিসিভ করলাম। মাথায় কিছুটা চোট লেগেছে, বুকেও কিছুটা চোট লেগেছে। আমি এমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট করে সিটিসিয়ান করতে লাগবে, সেই জন্য আমি ওকে আগরতলা পাঠাবো। সেই বিষয়ে সিরিয়াস মনে হয়নি, তবে মাথায় বুকে চোট লেগেছে, পরীক্ষা করতে হবে, তার জন্য আগরতলা পাঠাবো। বাড়ি কোন জায়গায় জানা গেছে? বাড়ি মেলাঘরেই, আমাদের পৌরসভার মধ্যেই পড়ে। ওর বাড়ির লোক এখনো আসেনি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে অনুষ্ঠিত হয় সাধারণ সভাটি। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে সহ অন্যান্যরা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2024-25 অর্থবর্ষের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে আলোচনা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কিছুদিন পূর্বে বিসিসিআই থেকে 32 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছিল, কিন্তু টিসি এর পূর্বতন সচিব ও কোষাধ্যক্ষ এই 32 কোটি টাকাকে ঋণে পরিণত করেছে, যার কারণে টিসি এর প্রতি মাসে প্রায় 30 লক্ষ টাকা করে ক্ষতি হচ্ছে। এই দিনের বৈঠকে সিদ্ধান্ত করা হয়েছে, যারা এই কাজের সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আজকে একটা সিঙ্গেল এজেন্ডার উপরেই সভা ছিল, সাধারণ সভা, জেনারেল মিটিং। এখানে ইন্টারিম বাজেট 2024-25 এটা আমরা আজকে করলাম, এবং আরও কয়েকটা জিনিস আলোচনা উঠে এসছে আজকে। কিছুদিন আগে আমরা একটা ব্যাপারে লক্ষ্য করলাম যে স্টেট ব্যাংকে আমাদের একটা 32 কোটি টাকা একটা বিসিসিআই থেকে একটা গ্র্যান্ট আমরা পেয়েছিলাম। ওটাকে একটা আনঅথরাইজ করে, আর আগে যে সেক্রেটারি এবং ট্রেজারার ছিল ওরা এটাকে লোনে কনভার্ট করেছে, একটা ফিক্সড ডিপোজিটকে। এটা আনঅথরাইজ, আনএথিক্যাল, এবং এটা নিয়ে আলোচনা আজকে হয়েছে এবং ধ্বনিপুটে এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা এই সমস্ত অন্যায়ের সাথে যুক্ত, যেভাবে ইলিগেলি আনঅথরাইজ এরা এইভাবে একটা 32 কোটি টাকা একটা বড় ফান্ড এরা লোনে কনভার্ট করেছে, যার কারণে আমাদের প্রত্যেক মাসে অ্যাসোসিয়েশনের প্রায় 30 লক্ষ টাকা করে লস হচ্ছে। এটা আমরা এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সামদন টিভির পর্দায়। সামদন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।